আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সাথে আরো থাকছে ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আরো জানিয়ে রেখি, আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপা এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানের দোয়া ইউনুস পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা। পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা। আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্ট আবার ফেলে দিল, তাদের বিচার এদেশের মানুষকে করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই, আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত খাবার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল থেকে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া, সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসি বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটি ভিসি বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে। রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল, আমি সরকারে আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে, সে ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না। তারপরেও এই আন্দোলন, আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি। কিছু নেই হাসপাতালে, একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি। আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন। আমি সেটা উন্নতি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি, নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না। তা আমাকে এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে। কোভিড-19-এর সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি, সেই কোভিড হাসপাতাল সেটাও
সেখানে আগুন দিয়েছে। এটা কি ধরনের খেলা? দেখ, আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর শেখ হাসিনা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসেবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনূস। তুমি তো সবটা বলে ফেলেছ সমস্যাগুলোকে। কাজে এই হলো অবস্থা। অবস্থাটা হলো, আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়। বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না, তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি, যে কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, এত তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজে তারাও কিছু করলো না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে। যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাচ্চা কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো গণতন্ত্রের কথা বললাম আমার জন্য। তুমি তো বলে তুমি বলছো যে আমিও তো আছি, কাজে আমাকে পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত। কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চান না, আপনি আগে যেরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদের মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরা বলতে পারবো। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ, এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা?
আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না, কাজে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা, যে না হলে তো গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই, এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে, আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটা কি একটু, ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটু বলা যাবে, যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে, আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে ওই যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলীন ছিলেন তাদের মুখেও শুনেছি যে